অনেক কষ্ট অনেক অভিমানে জীবনের শেষ পর্যায়ে এসে বলেছিলেন, ছিলাম বাড়ুজ্জে, বাঙালি আমাকে ভাঁড়ুজ্জে বানিয়ে দিল। অথচ সিরিয়াস অভিনয়ও যিনি চমকে দিয়েছিলেন গোটা বাংলাকে। কিন্তু তার পরিচিতি কেবলমাত্র একজন কৌতুক অভিনেতা না, তিনি সম্মান পাননি এটা বলা যাবে না, যথেষ্ট সম্মান পেয়েছিলেন তিনি। কিন্তু তার জীবনের শুরুটা ঠিক কেমন ছিল? ব্রিটিশ ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের এক তরুণ বিপ্লবী থেকে কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলা বায়োস্কোপের বা পরবর্তীকালে বাংলা সিনেমার অন্যতম অভিনেতা। আজ বলবো বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৌতুক অভিনেতা, কৌতুক সম্রাট ভানু বন্দ্যোপাধ্যায়ের কথাই। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভানু বন্দ্যোপাধ্যায় তো সবসময়ই বলতেন যে তিনি ছিলেন ঢাকাইয়া পোলা। অভিনয়ে কিন্তু তার রক্তে ছিল না, কিন্তু বিধি যাকে যেদিকে নিয়ে যাবে তাকে তো সেই রকমই করতে হবে। একরকম অ্যাক্সিডেন্টালি ভানু চলে আসেন অভিনয় জগতে। তার আগের ভানু কিন্তু একেবারেই আলাদা মানুষ ছিল, দু একটা কথা না বললেই নয়। তখন ভানু ঢাকায় ইউনিভার্সিটির ছাত্র, বিএ পড়ছেন। অধ্যাপক বিজ্ঞানী সত্যেন বসুর অত্যন্ত প্রিয় ছাত্র। তাকে ভালোবাসার দলে আরও চার মহান মানুষ, ঐতিহাসিক রমেন মজুমদার, কবি মোহিতলাল মজুমদার, কবি জসিমউদ্দিন, কবি শাহিদুল্লাহ। এদের প্রিয় পাত্রটি এমন কাণ্ড বাঁধিয়ে বসলেন যে পালিয়েই আসতে হলো পদ্মাপাড় থেকে। তাও আবার কি করে না, বন্ধু গোপাল মিয়ার গাড়িতে সিটের নিচে পাটাতনে লুকিয়ে। 1941 সাল এক ব্রিটিশ ইনফর্মার খুন হলো অনুশীলন সমিতির লোকজনদের হাতে। সেই দলের পান্ডা নাকি উনিই ছিলেন, তাতেই হুলিয়া জারি। তখন পালিয়ে আসা ছাড়া আর উপায় কি? বিপ্লবীদের সঙ্গে ভানুর যোগাযোগটা কিন্তু সেই সময়ের নয়, বহু আগে, মানে সেই স্কুল বেলা থেকে। তার বয়স তখন 8 কিংবা 10। গুরু মানতেন দীনেশ গুপ্তকে, তাঁরই সাইকেলে চেপে চেপে ঘুরতেন। বুকের আড়ালে লুকোনো নিষিদ্ধ বইপত্র, টিফিন বক্সে রিভলভার, সব বিপ্লবীদের পাচারের জন্য। পরে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের সঙ্গেও ওর যোগাযোগ ছিল প্রবল। তিনি যখন জেলে, বাড়ি থেকে প্রায়ই তার জন্য খাবার নিয়ে যেতেন ভানু। ছোট থেকেই এমন রোখা স্বভাব, ট্যারা ট্যারা হাবভাব, কট্টরপন্থী রকম সকম। এই যে অনন্ত সিংহ, ইনিও কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত ভানুকে মনে রেখেছিলেন। এবং শুধু তাই নয়, এই অনন্ত সিংহ ভবিষ্যতে এসেছিলেন ফিল্ম জগতেই, যদিও প্রডিউসার হিসেবে, এবং তার প্রযোজিত অন্যতম এক সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ভানু। জানেন কি কোন সিনেমা? সেটা হলো ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম বিখ্যাত সিনেমা জমালয় জীবন্ত মানুষ। কিন্তু কার থেকে পেয়েছিলেন এসব? রক্তে ছিল। বাবা জিতেন্দ্রনাথ ছিলেন ঢাকার নবাব এস্টেটের মুক্তার, মা সুনীতি দেবী সরকারি শিক্ষা বিভাগের চাকুরে। সরোজিনী নাইডুর আবার আত্মীয়াও ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের মা। এদের পুত্র হচ্ছে সাম্যময়, ডাকনাম ভানু। ভানুপুত্র গৌতমবাবু একবার বলছিলেন তার এই ডাকাবুকো স্বভাবটা বিশেষ করে তার মায়ের কাছ থেকে পাওয়া। কিরকম? 1905 সালের গল্প। ভানু বন্দ্যোপাধ্যায়ের মা সুনীতি দেবী ছিলেন বেঙ্গল বোর্ডের প্রথম ভারতীয় ইন্সপেক্ট্রেস অফ স্কুলস, যাচ্ছিলেন দার্জিলিং। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে ইংরেজ লেডিদের কামরায় উঠে পড়েন। মেমরা 7 তাড়াতাড়ি নেমে যেতে বলেন, তিনি বলেন পরের স্টেশনেই নেমে যাব। তাতে ওদের একজন কোনো কথা টথা না শুনে ভানু বন্দ্যোপাধ্যায়ের মায়ের বাক্স প্যাটরা সব নাকি বাইরে ফেলে দিল। তাতে সুনীতি দেবী সেই মেমকে এমন ঠ্যাঙানি দেন যে সে তো অজ্ঞান। এবার গার্ড এসে তাকে হাজতে ঢোকাবেই। কিন্তু সুনীতি দেবীর এক ভাই ছিলেন জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট, তিনি এসে তখন সামাল দেন। আর এই রকম বীরের সন্তান হওয়ার জন্য এই রক্তে এরকম তেজ ছিল ভানুর ছোট থেকেই।
বিজ্ঞানী সত্যেন বসুর যে এত প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তার সূত্রপাতও কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের এইরকমই একটা একরোখা স্বভাব। কলেজে হস্টেলের ছেলেরা সরস্বতী পুজোর নেমন্তন্ন করল, খুব ঘটা করে হলো পুজো, এলাহি খাওয়া দাওয়া। তারই মাঝে কোনো এক বিকলাঙ্গ ভিখারি, যিনি আবার জাতিতে মুসলিম, কাঁদো কাঁদো হয়ে দুমুঠো খেতে চাইতে এলেন। তাকে অপমান করে যাচ্ছে তাই করে তাড়িয়ে দিল একদল ছাত্র। দূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করল কলেজ ছাত্র সাম্যময় ওরফে ভানু। ফুর্তি তুঙ্গে উঠল, একটু পরেই শুরু হলো খাবার দাবার ছোঁড়াছড়ি। এবার মাথায় রক্ত চড়ে গেল সাম্যময়ের। সোজা রান্নাঘরে ঢুকে টান মেরে খাবার ফেলে দিতে লাগলেন তিনি। বললেন, আমিও খাবো না, কাউরে খাইতেও দেবো না। বাধা দিতে এলো কজন, তাদের কটাকে বেধড়ক পিটিয়ে হঠালেন। ঘটনার জল বহু দূর গড়ালো, সবাই এক কাট্টা সাম্যময়ের বিরুদ্ধে। পাশে দাঁড়িয়েছিলেন অধ্যাপক সত্যেন বসু। সেই শুরু। ছাত্রের গলায় ঢাকাই কুট্টিদের নকশা শুনেও তিনি তারিফ করতেন। সেই সময় বহু যাত্রা সম্মিলনী থেকে তার ডাক আসত। তেমনি একবার নেমন্তন্ন করতে লোকজন এলেন, তাদের বলে দিলেন, আরে আমায় কেন, ভানুকে নিয়ে যাও, তারা তো নাছোড়। শেষে রসগোল্লা খাইয়ে বিদেয় দিয়ে বললেন, আমার কাছে গোল্লা পেলে ভানুর কাছে গেলে রসটা পাবে। ভানুর এই ঢাকাই কুট্টিদের কমিকের ভক্ত ছিলেন আবার মুস্তাফা আলীও। সে অবশ্য অনেক পরের ঘটনা। সাহিত্যিক মনোজ বসুর বাড়িতে প্রথম দেখা ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওই মুস্তাফা আলী সাহেবের। ভানু ওকে বললেন, আপনার সাহিত্যের আমি খুব ভক্ত। উত্তরে তাকে চমকে দিয়ে মুস্তাফা আলী গড়গড়িয়ে ঢাকাই কুট্টি বলতে লাগলেন। সে অবশ্য অন্য কথা। কিন্তু সিনেমায় এলেন কিভাবে, এটাও কিন্তু বেশ মজার এক কাহিনী। তখন ভানুর বিয়ে হয়ে গেছে নীলিমা দেবীর সঙ্গে। এই নীলিমা দেবী মানুষটিও কিন্তু কম কৃতি নন। ছোট থেকেই তার গানের চর্চা ছিল। সঙ্গীতজ্ঞ সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের ছাত্রী ছিলেন নীলিমা দেবী। অন্য পরিচয়ে যিনি আবার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কাকা। নীলিমা দেবী অল ইন্ডিয়া রেডিওর গায়িকা ছিলেন। একটা ছবিতে সুরকার নির্মলেন্দু চৌধুরী সুরটুর করে বেপাত্তা হয়ে যাওয়ায় শেষে হেমন্ত মুখোপাধ্যায়কে গান শেখানোর ভার পড়ে তার উপর। সেই নীলিমা দেবীর বাপের বাড়ি ছিল একেবারে মানিক বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ি, মানে রাধা ফিল্ম স্টুডিও কলকাতার তার কাছেই, যেখানে প্রথম দিকে দূরদর্শনের অফিস ছিল। ভারতলক্ষ্মী স্টুডিও, তাই যেটা এখন নবীনা সিনেমা। উনি তখন আয়রন অ্যান্ড স্টিলে চাকরি করেন, মানে ভানুবাবু তখন আয়রন অ্যান্ড স্টিলে চাকরি করেন। ছবির নাম জাগরণ, বিভূতি চক্রবর্তীর নির্দেশনা। ডেকেছিলেন বিভূতিবাবুই। পরিচালক বিভূতি চক্রবর্তী তার চেহারা দেখে বেশ পছন্দ হয়েছে। তিনি ওই রকমই একটা চেহারার লোক খুঁজলেও কিছুতেই পাচ্ছিলেন না। বিভূতিবাবু বললেন যে তার ছবিতে দুর্ভিক্ষ পীড়িত চিমসে চেহারার একটা চরিত্র আছে, সে কি অভিনয় করবে? মাত্র একটা লাইনের ডায়লগ। যুবক রাজি। কতক্ষণ আর সময় লাগবে? বড় জোর 2-3 ঘন্টার মধ্যেই শুটিং শেষ হয়ে যাবে। 10টা বাজে, 11টা বাজে, শুটিং আর শেষ হয় না। এক ভদ্রলোক খবর দিলেন যে তাকে খুঁজতে স্টুডিওতে নাকি একজন এসেছেন। চেয়ে দেখেন সামনে টাক মাথার ভদ্রলোক তার শ্বশুর মশাই। সদ্য বিবাহিতা সহধর্মিনীর পিতা দেখছেন জামাইয়ের সঙের মতো সাজ, মেকআপ, দড়ি দিয়ে বেঁধে চট পরে আছেন। ভদ্রলোক জীবনে কখনো সিনেমা দেখেননি, ভয়ানক রক্ষণশীল মানুষ। তিনি জানতেন হবু জামাই চাকরি করে। আগে যদি জানতেন যে সিনেমায় অ্যাক্টিংয়ের মতো নোংরা কাজে লিপ্ত, বোধহয় কন্যার বিয়ে ওই পাত্রের সঙ্গে দিতেনই না। যাকে ফেরা যাক জেদি জেহাদি একরোখা মানুষটার আরও অনেক গল্পে। কি ভালোবাসতেন উত্তম কুমারকে, একেবারে নিজের ছোট ভাইয়ের মতো। উল্টো দিকে উত্তম কুমারও কিন্তু তাই, ডাকতেন ভানুদা, তুই, এরকম করেই কথা বলতেন। ওদের মধ্যে ভালো ভালো গল্পের শেষ নেই। কাঞ্চনমূল্য ছবি করতে গিয়ে ভানু বন্দ্যোপাধ্যায়কে যারা অর্থের যোগান দিয়েছিলেন, উত্তম কুমার কিন্তু তাদের একজন। সেই সম্পর্কে ছিটে লাগলো ওই জেদি নাছোড় মনটার জন্যই। সময়টা 60-এর দশকের শেষ ভাগ। অভিনেত্রী সংঘ ভেঙে শিল্পী সংসদ তৈরি হলো। উত্তম কুমার, অনিল চট্টোপাধ্যায়, বিকাশ রায়রা চলে গেলেন ওই দিকে। এদিকে ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রইলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমাররা। কালো তালিকায় নাম পড়ল ওদের। ওই সময় গুপি গাইন বাঘা বাইন রিলিজ করবে, তাতেও বাধা দেওয়া হতে পারে ওই শিল্পী সংসদের তরফ থেকে, এমনটা খবর পেয়ে একজোট হলেন ভানু বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অনুপ কুমার, অজিত লাহিড়ী, সৌমেন্দু রায়রা।
আরও একটা ঘটনা বলি, 1952-53 সালের কথা। বাম নেতা রাম চ্যাটার্জির তখন খুব দাপট। চন্দননগর থেকে তিনি তার ভগ্নিপতি আর জনা 4-5 স্যাঙাত নিয়ে চড়াও হলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কি ব্যাপার না, ফাংশনে যেতে হবে। ভানু বন্দ্যোপাধ্যায়ের এক উত্তর, পারবো না, কাজ আছে। উত্তর এলো, যদি জোর করে নিয়ে যাই আটকাতে পারবে? গাড়ি বারান্দার কার্নিশে কয়েকটা মার্বেলের টব ছিল, সেগুলো দেখিয়ে দিয়ে উনি জবাব দিলেন, তগো মাথায় কি মাসল আছে দেখি, ওগুলো যদি মাথায় মারি তো কি করবা? এই রকমই জেদি একরোখা ছিলেন ভানু। তুলসী চক্রবর্তীর সঙ্গেও তার সম্পর্কটা কিন্তু দুর্দান্ত ছিল। হাতিবাগান পাড়া গাড়ি নিয়ে স্টারে পরিণীতার শো করতে যাচ্ছেন ভানু বন্দ্যোপাধ্যায়। হঠাৎ অবাক হয়ে দেখলেন একদল চ্যাংড়া ছোঁড়া তুলসী চক্রবর্তীর ধুতি জামা ধরে টান মারছে, মাথায় চাঁটিও মারছে। সোজা গাড়ির দরজা খুলে নেমে গিয়ে এক একটাকে চড় থাপ্পড় কিল ঘুষি মার খেয়ে নিমেষে পিছটান চ্যাংড়ার দল। অপমান দেখলে, যে কোনো কারোর অপমান দেখলে তিনি একদম সহ্য করতে পারতেন না। অবজ্ঞা দেখলে রুখে দাঁড়াতেন। আপোষ করার হাজার হাজার মাইল দূর দিয়ে হাঁটতেন। এমনও সময় গেছে হাতে কোনো কাজ নেই, একটু ঝুঁকলেই কিছু একটা জুটে যায়, কিন্তু মাথা নোয়াতে তিনি যে নারাজ। একটা সময় সিরিয়াস রোল করার জন্য ছটফট করতেন ভানু বন্দ্যোপাধ্যায়, কিছুতেই পেতেন না। একেবারে শেষ দিকে এসে পেলেন অমৃত কুম্ভের সন্ধানে। যারা সে ছবি দেখেছেন তারাই বুঝেছেন অন্য ধারার ছবিতে কিভাবে নিজের জাত চিনিয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি হয়ে গেছেন বাংলা সিনেমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কৌতুক অভিনেতা, কৌতুক সম্রাট। কেমন লাগলো আজকের এই পর্ব? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়ে নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।